প্রখ্যাত সাহিত্যিক বিমল করের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব। গল্পটির নাম যযাতি। বায়না করতে নয়, আগে ভাগে একটা আঁচ নিতে এসেছিল ওরা। খুব একটা ভরসা নিয়ে আসেনি। 5 জনের মুখে যা শোনা গিয়েছিল তাতে ভরসা পাবার কথাও নয়। এই বয়সে বউ মরলে এমনিই হয়, সব ব্যাপারেই ছাড়ো ছাড়ো, আড়াল আড়াল ভাব। মন বসে না আর, সে সংসারেই হোক কি কাজকর্মে। নিশান শকটক আমোদ আহ্লাদ তো পরের কথা। ফটিক আঘরি 2-10টা কথার পর খুব সাবধানে সসংকোচে আসল কথাটা তুললে। বাসনা তো খুবই ছিল গো ঠাকুরমশাই, এবারে মায়ের থানে আসরটা দিই। ফটিক এমন একটা হতাশার সুর টানল যেন অত সাত বাসনার সবটাই বিফলে গেল। ফটিক আঘরি আর তার দলবলের দিকে তাকিয়ে নীলকণ্ঠ ভট্টাচার্য বললে, বাজছে কিসে তোমাদের? বাজছে আসল জায়গায়। মূর্তি না থাকলে যেমন পুজোয় বাঁধে, পিঁড়িতে বর না বসলে যেমন বিয়েতে, তেমনি আসরটা তো ফটিক আঘরিরা বসাবে, কিন্তু সে মরা আসর জমাবে কি ছাই যদি না নীলকণ্ঠ ভট্টাচার্য একটা যাত্রার পালা গায়। ফটিক আঘরি বেশ গুছিয়ে কথাটা পুরোপুরি বলে ফেললে। নীলকণ্ঠ মনে মনে অবাক হচ্ছিল। এই কথা, এর জন্যে আঘরির অত ইজল বিজল কেন? নীলকণ্ঠর গোল ভরাট তামাটে মুখের গোড়ায় বেশ একটু কৌতুক আর হাসির ছোঁয়া লাগলো। ঈষৎ লালচে চোখ আর ধূসর মণি দুটো ফটিক আঘরির রোগাসোগা মুখের ওপর রেখে নীলকণ্ঠ বললে, আমি পালা গাইব না, এটা তুমি ঠাউরালে কি করে হে আঘরি? আমি কিছু ঠাউরাই নাই ঠাকুরমশাই। ফটিক মাথা নেড়ে দুহাত প্রায় করজোড়ের ভঙ্গিতে বুকের ওপর তুলে ধরে তাড়াতাড়ি জবাব দিল। ছোড়াদের বিশ্বাস আসছিল না। সঙ্গীদের দেখিয়ে দিল ইশারায়, দোষ নাই উহাদেরও, যা শোকতাপ গেল আপনার। পালাটালা ফিরে আবার গাইবেন, বিশ্বাস লাগে না। তা হ্যাঁ, তবে কি না? নীলকণ্ঠ বাধা দিল ফটিকের কথায়, বললে, যতদিন গলা আছে বুঝলে আঘরি, পালা আমি গাইব। আর হাতে খাগের কলমটা যতদিন আছে, পালাও আমি লিখব, জেনে রেখো তুমি। ফটিক তাড়াতাড়ি আসল কথাটা শুধল। নতুন পালা কিছু লিখলেন নাকি ঠাকুরমশাই? নীলকণ্ঠ মাথা নাড়লে, না লেখেনি। ফটিক সুযোগটা হারাতে চায় না। মুখের হাসিটা আরও বিনীত করে বলল, যদি অন্তরের কথাটা শোনেন ঠাকুরমশাই, তবে বলি, আমাদের ইচ্ছাই ছিল এইবার মার থানে একটা নতুন পালা জমাই। তাই তো এলাম আপনার কাছে। অল্প একটু থামলো ফটিক, নীলকণ্ঠর মনোভাবটা বোঝবার চেষ্টা করলো। তারপর বলল, তা বাসনাটা আমাদের পূর্ণ করেই দেন না হয়? নীলকণ্ঠ আধশোয়া ভঙ্গিতে বসেছিল। ফটিক আঘরির দেওয়া সিগারেটে টান দিতে দিতে চোখ দুটি একটুক্ষণের জন্যে বুঝল। চোখ খুলে বলল, হবে গো আঘরি, তোমাদের আসরের জন্যে নতুন পালা একটা লিখব। কাজকর্ম তো আজকাল ছেড়েই দিচ্ছি, বেটার ঘাড়ে চাপাইছি সব। সময় আছে হাতে, হবেক্ষণ। তাইলে আমি নিশ্চিত হই। ফটিক কথার জন্যে নীলকণ্ঠের মুখের দিকে তাকিয়ে থাকল। মাথা নাড়ল নীলকণ্ঠ। হ্যাঁ, ফটিক নিশ্চিন্ত হতে পারে। সঙ্গের দলবলের দিকে কৃতিত্বের একটা কটাক্ষ ছুঁড়ে দিয়ে ফটিক উঠে দাঁড়ালো। বায়নাটা তবে চটপট করেই যাব ঠাকুরমশাই। নীলকণ্ঠ ঘাড় নাড়ল। করে যেও বায়না, যবে খুশি যখন খুশি। ফটিক চলে যাওয়ার পর নীলকণ্ঠ খানিকক্ষণ চুপচাপ বসে থাকলো, তেমনি আধশোয়ার ভঙ্গিতেই। পশ্চিমের জানলাটা খোলা, ঢেঁড়স আর কলা গাছের ঝোপটা বেশ অন্ধকার হয়ে এসেছে। যদিও ডোবাটা দেখতে পাচ্ছিল না নীলকণ্ঠ, তবু ডোবার ওপারে ধুধুল গাছের একটু যেন চোখে পড়ছিল। বিকেলে বৃষ্টি হয়েছিল, ভিজে লতাপাতার একটা গন্ধ ঢুকছিল ঘরে, আর ময়না চড়ুই কাকের কিচির মিচির। নতুন একটা পালা লিখতে হবে। এবার কি পালা লেখা যায়
নীলকণ্ঠ শূন্য চোখে তাকিয়ে সেটা যেন ভাবছিল। এর আগে অন্তত 8-10টা পালা লিখেছে, রাম লক্ষ্মণের পালা থেকে শুরু করে সিংহল বিজয়ের পালা পর্যন্ত। 2-4টে বেশ ভালোই উতরে গেছে। সেই সব পালা শুধু ধুনুরি গ্রামে নীলকণ্ঠর কালী অপেরাই নয়, আশপাশের অনেক গায়ে অন্য দলও গেয়েছে। যেগুলো উতরায়নি, নীলকণ্ঠ নিজেও আর সেগুলোর নামোচ্চারণ করে না। করতে লজ্জা পায় যত না, তার চেয়ে বেশি বিরক্ত হয়। কেমন একটা আক্রোশে গড়গড় করে। নিজের উপরেই, নিজের অক্ষমতা এবং ব্যর্থতার উপরেই যেন এই বিরক্তি, ঘৃণা। নীলকণ্ঠ ভাবছিল নতুন পালা কী নিয়ে লেখা যায়। একবার আচমকাই মনে হলো দক্ষযজ্ঞের ঘটনা নিয়ে লেখা যেতে পারে, সতীর দেহত্যাগ। বিষয়টা ভালো, নীলকণ্ঠ নিজেই মহাদেবের পাঠটা করতে পারবে। আর এই সময় সদ্য সদ্য নারায়ণীর মৃত্যুর পর নীলকণ্ঠ বোধহয় 2-4টে জায়গায় বেশ লিখতে পারবে, চুটিয়ে পাঠও করতে পারবে। সতীর দেহত্যাগের পর মহাদেবের অবস্থাটা মনে মনে কিছুক্ষণ কল্পনা করে নিল নীলকণ্ঠ। একটা দৃশ্যই যেন চোখে ফেলল। সতীর মৃত্যু সংবাদ শুনে মহাদেবের বিচলিত অবস্থা, শোকের স্বগতোক্তি আর রোষ, দুটি ছত্র মুখেই এসে গিয়েছিল। নীলকণ্ঠের মনে সুতো হঠাৎ ছিঁড়ে গেল। অন্দরমহল থেকে সন্ধে দেবার শাঁখ বেজে উঠেছে। বেজে বেজে থামল। নীলকণ্ঠ খোলা দরজা দিয়ে তাকিয়ে থাকল। দাওয়ার অন্ধকারে এক্ষুনি একটু আলোর ছিটে পড়বে। কুসুম তবে এসে গেছে, না হলে শাঁখ বাজাবে কে? ললিত বাইরে, গায়ে 2 ঘর আর ক্যাশিয়ার বাবুর বাসা, 3 ঘরে সত্যনারায়ণ পুজো সারতে হবে তাকে। বিকেল থাকতেই বেরিয়ে গেছে বৃষ্টিতেই। মাধু শ্বশুর বাড়ি, সেই যে তার মার শ্রাদ্ধর পর গেছে, 1.5 মাসের মধ্যে আর এ বাড়ি আসেনি। বলাইটা বাচ্চা, বছর 8 বয়স, এখনো হয়তো চট্টরাজের বাসায় খেলছে। তাছাড়া সে তো আর শাঁখ বাজাতে পারে না। কুসুমই এসেছে তাহলে। মাসখানেক ধরে ঘরে সন্ধে দেওয়ার কাজটা সেই সেরে দিচ্ছে। নীলকণ্ঠ দাবার অন্ধকারের দিকে তাকিয়েছিল আলোর ছিটের আশায়। একটু আলো পড়ল। দাওয়া দিয়ে কুসুম হাত আড়াল দিয়ে প্রদীপ ধরে সদরে গেল। সদর থেকে রান্নাঘরে, এদিক ওদিক, আবার অন্ধকার। অল্পক্ষণ পরে টিমটিমে একটা কুপি এনে কোথায় বুঝি ঝুলিয়ে দিল। দাবার একটা এবড়ো খেবড়ো জায়গা এক খাবলা ম্লান আলোয় টিমটিম করতে লাগলো। গলায় কাশির শব্দ তুলে সাড়া দিল নীলকণ্ঠ। সাড়া না দিয়ে পারছিল না। ছোট লণ্ঠনটা জ্বালিয়ে নিয়ে কুসুম এলো। চৌকাঠের ওপাশ থেকে হাত বাড়িয়ে লণ্ঠনটা ঘরের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল। নীলকণ্ঠ শুধল, বলাইটা ফিরেছে নাকি? মৃদু গলায় জবাব দিল কুসুম, হ্যাঁ ফিরেছে। সরে যাবার মতন একটু নড়ে চড়ে উঠলেও কুসুম সরে গেল না। নীলকণ্ঠ আর কি বলে যেন তা শোনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকল। নীলকণ্ঠ বললে, পাকঘরে আগুন টাগুন আছে নাকি? টুকুন চা খেতাম। কুসুম মাথা ঘাড় আস্তে একটু নোয়ালো। আগুন থাক না থাক, চা সে তৈরি করে দেবে। কুসুম চলে গেল। নীলকণ্ঠ জ্বলন্ত লণ্ঠনটার দিকে চেয়ে থাকলো কপলক। কুসুমের চেহারাটা চোখের সামনে ভাসছিল। বেশ ডাগর ডোগর মেয়েটা, সুশ্রী, খুঁত আছে একটু, অন্ধকারে ধরা পড়ে না। চিবুকের নিচ থেকে গলা বেয়ে কণ্ঠার কাছাকাছি পর্যন্ত মস্ত বড় একটা দাগ। ডান দিকে গলার মধ্যে ঘা হয়ে নাকি বিষিয়ে গিয়েছিল। কাটাকুটি সেলাই ফোড়াই করতে হয়েছিল, তারই দাগ। কুসুম গায়ের কাপড়টা সবসময় গলার উপর দিয়ে টেনে দাগটা চাপা দিয়ে রাখবার চেষ্টা করে, পারে না। এই খুঁতের জন্যে বিয়েও হচ্ছে না মেয়েটার। নীলকণ্ঠ বেশ ঠাউর করে দাগটা দেখবার চেষ্টা করছিল আজ, একটু আগেই। দেখতে পায়নি। অতটা দূরে আর অন্ধকারে দাঁড়িয়ে থাকলে কিছুই ভালো করে দেখা যায় না। নীলকণ্ঠ খানিকটা চুপচাপ বসে থেকে একটা বিড়ি ধরালো। বলাইটা ফিরেছে খানিক আগেই, তার গলার স্বর শোনা যাচ্ছে।
কুসুমের কাছে দাপাদাপি করছে ছোঁড়াটা। পালা লেখার কথাটা আবার মনে এলো। কি যে লেখা যায়, দক্ষযজ্ঞের পালাটাই কি লিখবে নাকি? চা নিয়ে এলো কুসুম। নীলকণ্ঠ 18 বছরের এই সুগরণ মেয়েটাকে আরও একবার ভালো করে দেখবার চেষ্টা করলে। বুঝলে কুসুম, কড়িগাঁ থেকে ফটিক আগরিরা এসেছিল। কুসুম চলে যেতে যেতে দাঁড়ালো নীলকণ্ঠর কথায়, ফিরে তাকালো। নীলকণ্ঠ হাসি হাসি মুখে বললে, পালা গাইতে চায়, বলে একটা নতুন পালা লেখেন ঠাকুরমশাই। নীলকণ্ঠ কথাটা যেন শুনিয়ে শুনিয়ে বলছিল, ঈষৎ গর্ব ভরে। কুসুম চৌকাঠের কাছাকাছি দাঁড়িয়ে এই দিকেই তাকিয়েছিল, নিচু মুখে, চুপচাপ। গালের আর গলার একটা পাশে খানিকটা অন্ধকার ভরাট হয়েছিল। নীলকণ্ঠ আর কোনো কথা বলছে না দেখে কুসুম আস্তে আস্তে চলে গেল। চা খেতে খেতে নীলকণ্ঠ কুসুমের সরে যাওয়া লক্ষ্য করলে। পালা লেখার কথাটাও ভাবতে লাগলো। দক্ষযজ্ঞের বিষয়টা একবার মনে হয়েছিল মাত্র, কিন্তু বিষয়টায় তেমন কোনো আকর্ষণ আর পাচ্ছিল না। বড় পুরনো, আর সেই এক সতী সতী, কোনো রস নেই। বউ মরল তো খ্যাপামি। না, নীলকণ্ঠরে সব ভালো লাগে না। মরণ মরণ, তার জন্যে এত হই হই করার কি আছে? ধুলোয় গড়াগড়ি দেবার, লুটোপুটি খাবার কি মানে? না, নীলকণ্ঠর এসব পছন্দ নয়। এ পৃথিবীতে যে কদিন আছো আনন্দ করে থাকো, যার যেমন সামর্থ্য তেমনি। সুখ পাওয়াটাই বড় কথা, শোক তাপ পাওয়াটা নয়। তা যদি পেতে চাও তবে ভিখিরি হও, ভদ্রলোক হওয়া কেন? কেন এই জমিদারি আগলানো, সংসার পাতা, বাড়ি বাড়ি চাল কলা গামছার জন্যে হাঁটাহাঁটি? নীলকণ্ঠ বোধ হয় ব্যাপারটা ভালো করে বুঝে সুঝে সব ছেড়ে দিয়েছে, এমনকি বৃত্তি পর্যন্ত। এই গাঁয়ের একমাত্র যাজক বলতে গেলে সেই। পুজো পার্বণ তো গায়ে লেগেই ছিল। আজ শনি, কাল সত্যনারায়ণ, পরশু দুর্গা, তরশু কালী, 12 মাসে 13 কেন 23 পার্বণ। উপবাসের পর উপবাস করো, দিন নেই রাত্রি নেই, বর্ষা বাদল নেই। আজ এর উপনয়ন তো কাল ওর শ্রাদ্ধ। শুভ দিনের নির্ঘণ্ট খুঁজতে খুঁজতে চোখে ছানি পড়ার জোগাড়। পূজন মন্ত্র পড়তে পড়তে ফুসফুসটা ফুটো হয়ে যাবার অবস্থা। ভালো লাগেনি আর। ভালো লাগতো না মোটেই নীলকণ্ঠর। ছেলেটাকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরত। এখন তার হাতেই আস্তে আস্তে সব ছেড়ে দিয়েছে। তা বছর 22 বয়স হতে চলল ললিতের। বেশ কাজের ছেলে, ধর্মে কর্মে মতি আছে, হিসেব পত্তরেও। যজমানদের বাড়ি যায় যেমন, তেমনি জমি জায়গা ফলন টলনের সবটাই দেখাশোনা করে। নীলকণ্ঠ ওইসব ব্যাপার থেকে হাত ধুয়ে ফেলেছে এই 45 বছর বয়সেই। বয়সটা যে যথেষ্ট নীলকণ্ঠ নিজের দিকে তাকিয়ে তা কোনো দিনই মেনে নেয় না। বেঁচে থাকতে নারায়ণী যদি কখনো বয়সের কথা তুলে খোঁটা দিয়েছে, নীলকণ্ঠ ভীষণ চটে উঠত। বলতো, বয়স আবার কি? যতদিন শরীরে ক্ষুধা আছে, কাম আছে, ভোগের ক্ষমতা আছে, ততদিন মানুষ জোয়ান। যখন থাকবে না তখন সে জরাগ্রস্ত, অক্ষম, অচল। আমার আবার বয়স কি? নেহাত বামুনের ছেলে, গায়ে গ্রামে মানুষ, তাই ফচকে বয়সে বিয়ে হয়েছিল। 22 বছর বয়সে তো বেটার বাপ। শহর টহরে আজকাল 30-35-এর আগে বিয়ের কথাই কেউ ভাবে না। তবু তো এই খড়কে কাঠি স্বাস্থ্য। আর আমার? নীলকণ্ঠ স্ত্রীকে তার স্বাস্থ্যটা দেখাতো। তার স্বাস্থ্যটা ওর বেশ ভালোই, না বেঁটে না লম্বা, মাঝারি। জল ফুলো চেহারা নয়, গড়ন পেটন, মজবুত। মুখটা গোল, ছোট কপাল, লম্বা নাক, পাটি সাজানো দাঁত। শরীরের কোথাও এখনো টোল পড়েনি। শরীরকে নীলকণ্ঠ ভালোবাসত, শরীরকে সে রাখবার চেষ্টা করত। কলা আতপ চালের ভক্ত ছিল না নীলকণ্ঠ। মাংস মদটাও খেত, দিশি মদ। ধর্মপুজোর মাঠটার এক কোণে যে ইট বার করা ভাঙা নাটমন্দিরটা রয়েছে, সেখানে কালী অপেরার মহড়া হতো বছরে 3 কি 4 মাস। কিন্তু 12 মাসই নীলকণ্ঠ ভট্টাচার্য, মদন চট্টরাজ, কেষ্ট চক্রবর্তী আর 2-1 মিলে আসরটা জমাতো। ইটের ঠেকা দেওয়া তক্তপোষের ওপর ধুলো ভর্তি শতরঞ্চি বিছিয়ে
দাবার সঙ্গে দিশি টিসি চলত। নীলকণ্ঠ ৪৫-এ পৌঁছেও পরিশ্রান্ত হয়নি কেন, এর জবাব সে দিতে পারত। বলতো, আমি তো গঙ্গাজল ঠোঁটে ঠাকানো বামুন নই, সোমরস পান করা বামুন, বুঝলে হে চট্টরাজ। এখনো বসলে এক সের চালের ভাত খেতে পারি, একটা ছোটোখাটো পাঁঠা। আর যদি বলো বিয়ে থা, কি রে কেটে বলছি রে চট্টরাজ, দুটো বউ তো হেসে খেলে সামলাতে পারি। নীলকণ্ঠ পারলেও নারায়ণী পারেনি। ১৫ বছর বয়স থেকে ছেলে বিয়েতে শুরু করেছিল। প্রথমটা বেঁচে গিয়েছিল কি ভাগ্যে, তারপর তো বছরে বছরে বিয়ে আর সেগুলো মরে। এরই মধ্যে মাথুটা রক্ষে পেল এবং শেষ বলতে বলাইটা। বলাইয়ের পর নারায়ণীর আরও ৩টে মরেছে, নিজেও সে মরল বাচ্চা বিয়েতে গিয়েই, সেপটিক, তারপর ধনুষ্টঙ্কার। নীলকণ্ঠ চাটুকু অনেকক্ষণ আগেই শেষ করে কখন যেন বিড়ি ধরিয়ে কথাগুলো ভাবতে ভাবতে তন্ময় হয়ে পড়েছিল। বলাইয়ের বিশ্রী একটা চিৎকারে চমকে উঠে নিজেকে ফিরে পেল। ছাই, বাইরে যে বেশ সন্ধে হয়ে গেছে, এখন মুখ হাত ধুয়ে জামাটা চড়িয়ে ধর্মপুজোর মাঠে গিয়ে পৌঁছোতে তো রাতই হয়ে যাবে। নীলকণ্ঠ তাড়াতাড়ি উঠে পড়ল। যেতে তাকে হবেই। চট্টরাজদের কাছে আজ ফটিক আঘরিদের কথাটা বলতে হবে তো, নতুন পালা লেখার কথা। নীলকণ্ঠ এলোমেলো ভাবছিল, কি পালা লেখা যায়, কোন পালা। ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে এলো। গামছাটা তুলে নিল দড়ি থেকে। দাবাই নেমে যাচ্ছিল হাত মুখ ধুতে, হঠাৎ রান্নাঘরের কাছাকাছি আসতেই থমকে দাঁড়ালো। উনুনটা কাঠ দিয়ে দিয়ে গনগনে করে জ্বালিয়ে নিয়েছে কুসুম। সেই আঁচের মুখোমুখি পিঁড়ি পেতে বসে রয়েছে। গায়ের কাপড়টা একটু আলগা, ওই তাপ যেন সহ্য করতে না পেরে শাড়ি জামা সামান্য ঢিলে ঢালা করেছে। গামছাটা বুকের কাছে অন্যমনস্কভাবে চেপে ধরে নীলকণ্ঠ তাকিয়ে থাকলো। এমনি হয় মাঝে মাঝে, সব থাকে তবু হয় না। নীলকণ্ঠর তেমনিই হচ্ছিল। পালা লেখার জন্যে গল্পের কি অভাব আছে? কাশিরাম আর কৃত্তিবাসের বড় ভক্ত নীলকণ্ঠ। উপাখ্যান তার মুখস্থ। ঋতুপর্ণ, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, যে কোনো একটা আখ্যান নিলেই হয়। শুধু কাঠামোটা, প্রাণটা তো নীলকণ্ঠের হাতে। লাল খেরো বাঁধানো খাতায় স্বরের অথবা পালকের কলমের টানে টানে নীলকণ্ঠ তার প্রাণ প্রতিষ্ঠা করবে, সে ক্ষমতা তার আছে। কিন্তু আশ্চর্য, কোনোটাই নীলকণ্ঠর মনোমতো হয় না, কোনো উপাখ্যানই নয়। আজ হয়তো মনে মনে একটা পছন্দ করে, কাল ভাবতে বসে সেটা বাতিল করে দেয়। বিদুরকে নিয়ে একটা পালা প্রায় ছকে ফেলেছিল নীলকণ্ঠ, কিন্তু কি মনে করে আর লিখল না। না, অত ধর্মটর্ম করা মানুষ নিয়ে তার চলবে না। মানুষটার কোনো তেজ নেই, বীর্য নেই, ক্রোধ নেই, যেন গাছ কিংবা পাথর। নীলকণ্ঠর আবার এসব পছন্দ হয় না। কটা পালা লিখেছে আগে, এদের মতন মানুষ নিয়ে কিন্তু দেখাই গেছে ভালো জমাতে পারেনি। তেমন কোনো প্রাণের টানই পায় না নীলকণ্ঠ এইসব সরল সাদামাটা মানুষের কথা লিখতে বসে। নীলকণ্ঠর পছন্দের ধরনটা অন্যরকম। মন্দ যদি না থাকলো তবে মানুষ কি হে, চট্টরাজ, রায়, এদের বোঝাতো নীলকণ্ঠ। আমরা স্বর্গে থাকি না হে, মর্তে থাকি। এখানে মায়ে মেয়েতে সতীন মতন হয়, বাপে ছেলেতে লাঠালাঠি করে, ভাইয়ে ভাইয়ে মামলা লড়ে, বুঝলে? ওসব যুধিষ্ঠির নয়, ওরা কি মানুষ নাকি? হ্যাঁ, লেখো দেখি একটা পালা দুর্যোধনকে নিয়ে, কি দুঃশাসনকে, জমে যাবে। কেনে, আমি যে কইকেই পালাটা লিখেছিলাম গো, দেখলে তো কতবার গাইলাম পালাটা। মুশকিল হলো এই যে নীলকণ্ঠর পছন্দ মতন চরিত্র কি আখ্যান যা ছিল আগেই ফুরিয়েছে, এখন আর নতুন করে কিছু খুঁজে পাচ্ছে না। অথচ ফটিক আঘরিরা সময় মতন বায়না করে গেছে, নীলকণ্ঠ টাকাটা নিয়েছে, কাগজে সইও দিয়েছে। ফটিক আঘরিকে এই কথাটা বলতে পারেনি নীলকণ্ঠ যে তার মাথায় আর নতুন পালা আসছে না। বলা মানেই তো নিজের অক্ষমতাটা স্বীকার করে নেওয়া।
আঘরিকে বুঝিয়ে দেওয়া যে নীলকণ্ঠর ক্ষমতা সত্যিই গেছে। নীলকণ্ঠ তা পারে না, ভাবতেও তার আপত্তি। এটা নিছকই ভাগ্য যে বামনের ঘরে জন্ম নিয়েছিল নীলকণ্ঠ। তার 7 পুরুষের বৃত্তিটাই ছিল যাজকের। গামছায় শালগ্রাম বেঁধে ঘরে ঘরে ঘণ্টা নাড়াতে আর চাল কলার সিধে আনতে যাওয়া। নয়তো আসলে ও অন্য মানুষ, স্বভাবে খানিকটা নাস্তিক, খানিকটা অবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী, সুখ আর ভোগের প্রত্যাশী। আর মনে মনে মানুষটা শিল্পী। শিল্পী ছাড়া কী বা হতে পারে? কৈশোর থেকে যাত্রাগানে তার মন মজে গিয়েছিল। তখন থেকেই গায়ের যাত্রায় পাটটাট করত। তারপর দিনে দিনে এটা তার নেশা হয়ে দাঁড়ালো, সাংঘাতিক নেশা। নিজের একটা দলই গড়ে ফেলল নীলকণ্ঠ, কালী অপেরা। এই কালী মা কালী নয়, কালীপদ ঘাঁটি। টাকা দিয়েছিল প্রথমটায় যাত্রার দল গড়তে, তাই তার নামে নাম। নীলকণ্ঠ দল গড়েছে, দল বজায় রেখেছে। কাছাকাছি শুধু নয়, দূর দূর গ্রামে পাল্লা দিয়ে সুনাম লুটে নিয়ে এসেছে। পালাও লিখেছে নতুন নতুন। একটা পালা তো চিতপুরে তরুণ অপেরা কিনে নিল। সেটার ছাপা বই পাওয়া যায় কলকাতায়। পাঁজিতে তার বিজ্ঞাপন ছাপা হয়। হেন নীলকণ্ঠ আজ আর নতুন পালা লেখার বিষয়ই খুঁজে পাচ্ছে না। মনে মনে যাও বা একটা বাছে, কিছুক্ষণ পরেই সেটা মনে হয় পুরনো, অচল। খুঁতখুত করে মন। নীলকণ্ঠ বাতিল করে দেয়। ফটিক আঘরির কাছ থেকে বায়না নেবার পর 20-20টা দিন কেটে গেল। নীলকণ্ঠ কিছু ঠিক করতে পারল না, একটা লাইনও লিখতে পারল না। ছটফট করছিল নীলকণ্ঠ। মনে মনে ভীষণ একটা অস্বস্তি আর অক্ষমতার রোষে পুড়ছিল। সময় তো আর বেশি নেই। পালা লিখতে হবে, মহড়া বসাতে হবে, দরকার হলে নাচের মাস্টারকে দিয়ে ছোঁড়াগুলোকে আরও নতুন নতুন নাচ শেখাতে হবে। নীলকণ্ঠ তার ঘরে সারা দিন বসে বসে কাশিরাম দাসের মহাভারতটার পাতা উল্টে যায়। মাঝে মাঝে কোনো একটা পাতায় চোখ রেখে অনেকক্ষণ বসে থাকে। তারপর বইটা বন্ধ করে দেয়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, জানলা দিয়ে ঢ্যাঁড়স আর কলা গাছের ঝোপটার দিকে চেয়ে থাকে। চট্টরাজ সেদিন শুধল, কে হে ভট্টাচার্যি, লিখলে নাকি কিছু? না। আস্তে আস্তে মাথা নাড়ল নীলকণ্ঠ। নীলকণ্ঠর মুখের দিকে খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে চট্টরাজ বললে, হলো কি তোমার? হ্যাঁ? একটু থেমে আবার বললে, পরিবারটা মরে তোমার মাথাটাই গন্ডগোল হয়ে গেল হে। এটা ছাড়লে, সেটা ছাড়লে, পালা লেখাটাও ছাড়লে তুমি। নীলকণ্ঠ কোনো জবাব দিল না। অনেকক্ষণ বন্ধুর দিকে ছল ছল চোখে তাকিয়ে থেকে শেষে অবশিষ্ট তাড়িটুকু এক চুমুকে গলায় ঢেলে নিল। পরের দিন নীলকণ্ঠ ভীষণ একটা গো নিয়ে সকাল থেকেই নতুন একটা খাতা খুলে বসেছিল। সস্তা একটা কাঠের ডেস্ক, স্বরের আর পালকের কলম, 1-2 কালি, কাশিরাম দাসের মহাভারত আর কৃত্তিবাসের রামায়ণটা পাশে, 1 বান্ডিল বিড়ি আর দেশলাই। সকালটা কেটে গেল। একটা অক্ষরও লিখতে পারল না নীলকণ্ঠ। দুপুরে স্নান খাওয়া করে আবার বসল, নতুন 1 বান্ডিল বিড়ি আর 1 কৌটো পান নিয়ে। পানের সঙ্গে বিড়ির ধোঁয়া এমন একটা আচ্ছন্ন তন্দ্রা আনলো যে নীলকণ্ঠ ঘুমিয়েই পড়ল। ঘুম ভাঙল যখন, তখন বিকেল শেষ হতে চলেছে। ডোবার ওধারে ধুধুল ঝোপে ফুরনো বিকেলের ম্লান একটু আলো, একটা ঘুঘু ডেকে চলেছে। ধর্মর করে উঠে বসে নীলকণ্ঠ ডেস্কের দিকে তাকালো। খেরোয় বাঁধানো খাতাটাও তেমনি পড়ে আছে। মুখে চোখে জল দেবার জন্য খড়মটা পায়ে গলিয়ে বাইরে বেরিয়ে এলো নীলকণ্ঠ। পূব দিকের দাওয়ায় দড়ির খাটিয়াটায় ললিত বসে আছে, খুব অন্যমনস্ক, খেয়াল নেই কিছু। নয়তো নীলকণ্ঠর খড়মের শব্দে চোখ ফিরিয়ে তাকাতো অন্তত একবার। বলাইটা 1 বাটি মুড়ি নিয়ে সদরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে ছড়া কাটছে। নীলকণ্ঠ খড়মের শব্দ তুলে মুখ হাত ধোবার জায়গাটার কাছে গিয়ে উবু হয়ে বসল। মুখে চোখে জল দিতে গিয়ে যেন চোখে পড়ল হঠাৎ। তাকালো নীলকণ্ঠ। গোয়াল ঘরের পাশটায় দোপাটি আর মোরগ ফুলের ঝোপটার কাছে কুসুম। এই অসময়ে কেন?
মুখটাও দেখা যাচ্ছিল না কুসুমের। পায়ের আঙুলে ভর দিয়ে শশা গাছের মাচাটা যেন ঠিক করছে, অথচ ও মাচা ঠিক করার কিছুই নেই। নীলকণ্ঠ উঠে পড়ল। ঘরের দিকে এগুতে গিয়ে একবার একটু দাঁড়িয়ে ললিতের দিকে তাকালো। না, এখন আর বেঘোরে নেই ছেলেটা, বাপের দিকেই তাকিয়ে আছে। কি ভেবে নীলকণ্ঠ ছেলেকে কাছে ডাকলো। সামনে এসে দাঁড়ালো ললিত। খুঁটিয়ে খুঁটিয়ে ছেলের মুখটা দেখল নীলকণ্ঠ। কেমন যেন বোকা বোকা, নিরীহ ভালো মানুষ গোছের মুখ, গোলগাল। নীলকণ্ঠর হাসি পায়। পুরুত বংশের উপযুক্ত উত্তরাধিকারীর মুখই বটে। অর্থহীন দুর্বোধ্য কতকগুলো মন্ত্র আউড়ে যেতে ওর কোথাও বাঁধবে না। ছেলের সঙ্গে বন্ধুর মতন একটু যেন রসিকতাই করে বসল নীলকণ্ঠ। কে হে বাপ, আজ ঘণ্টা নাড়াতে যাবে নাই কোথাও? মাথা নাড়ল ললিত। হ্যাঁ যাবে, লক্ষ্মী পুজো আছে সিংহীদের বাড়িতে। ঠিক ঠিক, আজ লক্ষ্মীবার, নীলকণ্ঠ ভুলেই গিয়েছিল। আর ওটার কি হলো, আলটার? হারু গোমস্তার কাছে গিয়েছিলে নাকি? ললিত এবার মাথা নাড়ল। গিয়েছিল গোমস্তার কাছে, মিটমাট হয়ে গেছে সব। বেশ বেশ, ছেলেকে বাহবা দেবার মতো করে শব্দটা উচ্চারণ করল নীলকণ্ঠ। একটু থেমে বলল, রাতে একবার আমার কাছে এসো হে, কথা আছে কটা। নীলকণ্ঠ আর দাঁড়ালো না, খড়মের শব্দ তুলে নিজের ঘরে চলে গেল। ঘরে এসে আবার চুপচাপ। কটা বিড়ি পরপর শেষ করল নীলকণ্ঠ। খেরোয় বাঁধানো খাতার সাদা পাতাগুলো অনর্থক উল্টে গেল। নামলো তক্তপোষ থেকে, পায়চারি করল কবার। জানলায় এসে দাঁড়ালো। ডোবার কালো জলের একপাশে একটা হাঁস এখনো খাবার খুঁজছে। ডাব গাছের লম্বা ছায়া ডোবা ডিঙিয়ে কোথায় যেন অন্ধকারে মিশে গেছে। সন্ধে হয়ে গেল, শাঁখের শব্দ শোনা যাচ্ছে। নীলকণ্ঠ নিজের অস্থিরতা নিজেই বুঝতে পারছিল। মনের মধ্যে অনেক কাল পরে সেই বিশ্রী চাঞ্চল্য আবার এসেছে, আবার সেই তুষের জ্বলন। একটা কথা যেন ভয়ঙ্কর অন্ধকার থেকে খানিকটা মুখ বার করে নিজেকে চিনিয়ে দিয়েছে। ছটফট করছিল নীলকণ্ঠ, কপালে একটু একটু ঘাম জমছিল, নিঃশ্বাস দ্রুত পড়ছিল মাঝে মাঝে। সন্ধ্যা দিয়ে শাঁখ বাজিয়ে রোজকার মতন আজও লণ্ঠন রাখতে কুসুম ঘরে এলো। নীলকণ্ঠ বললে, একটু জল খাওয়াও তো। জল দিয়ে গেল কুসুম। নীলকণ্ঠ যে কি ভীষণ তৃষ্ণার্ত ছিল, জলের ঘটিটা শেষ করে তা যেন বুঝতে পারল। লণ্ঠনটা ডেস্কের ওপর চাপিয়ে হঠাৎ খেরোয় বাঁধানো খাতাটা খুলে ফেলল নীলকণ্ঠ। সাদা পাতাগুলো যদিও সাদা, নীরব ছিল, তবু নীলকণ্ঠ এখন যেন ওই সাদা পাতার মধ্যে অনেক অনেক কালো রেখা দেখতে পাচ্ছিল, অজস্র কথা। চমকে উঠল নীলকণ্ঠ, হাতটা সরিয়ে নিল খাতা থেকে। ঘরের চারপাশে তাকালো, না কেউ নেই। লণ্ঠনের শীষটা আরও খানিক বাড়িয়ে দিল। নীলকণ্ঠ মনে মনে সত্যিই তবে নতুন একটা পালা তৈরি করে ফেলেছে, এতদিন চুপচাপ থাকেনি। অবশ্য পালাটা শেষ হয়নি, অর্ধেকও নয়, তবু অনেকটাই হয়েছে। নিজের মুখ নিজে দেখতে পাচ্ছিল না নীলকণ্ঠ, কিন্তু অনুভব করতে পারছিল ৪৫ বছরের কঠিন তামাটে মুখটা এখন আঁচে ঝলসে যাচ্ছে, নিঃশ্বাস তপ্ত, চোখের মধ্যে সাংঘাতিক জ্বালা, বুকের মধ্যে যন্ত্রণা, অসহ্য। নীলকণ্ঠ ঘামছিল দরদর করে। সারা শব্দ নয়, কিন্তু নীলকণ্ঠ বুঝতে পারল। পাথরের গেলাসে চা নিয়ে কুসুম সামনে এসে দাঁড়িয়েছে। দৃষ্টিটা স্বচ্ছ নয়, একটু ঘোলাটে, খানিকটা হয়তো বিকারের রোগীর মতন। লণ্ঠনের শীষটা আচমকা শেষ পর্যন্ত বাড়িয়ে দিয়ে নীলকণ্ঠ কুসুমকে দেখতে লাগলো। চুপ করে দাঁড়িয়ে কুসুম, ভয় না, শুধু অবাক চোখে এসে তাকিয়েছিল। চায়ের গেলাসটা হাতে ধরেই লণ্ঠনের বাড়ানো বলতে শীষ উঠে কাঁচটা কালো হয়ে এলো। ঝাপসা আর অন্ধকার দেখাচ্ছিল কুসুমের গোটা শরীরটাই। নীলকণ্ঠ চোখের দৃষ্টিকে হয়তো আরও তীক্ষ্ণ, আরও উজ্জ্বল করবার চেষ্টা করল, পারল না। তার আগেই
শিশের কালোয় কালোয় লণ্ঠনের সমস্ত কাঁচটা ভরে গেছে। চির খাওয়া শব্দ করে কাঁচটা ফেটে গেল। এতক্ষণে যেন নিজেকে ফিরে পেল নীলকণ্ঠ। তাড়াতাড়ি হাত বাড়িয়ে লণ্ঠনের শিসটা কমাতে গেল। বেকায়দায় হাত লেগে লণ্ঠন ডেস্ক থেকে উল্টে তক্তপোষে পড়ল। নিভে গেল কয়েকটা লিকলিকে বাঁকা বাঁকা ফনা তুলে। অন্ধকারে কুসুমকে আর দেখা যাচ্ছিল না। নতুন করে বাতি জ্বালিয়ে সত্যি সত্যি নীলকণ্ঠ এতদিন পরে আজ আবার লিখতে বসে গেল। কি সহজে এবং অক্লেশে এখন কথাগুলো মনে হলো। এতদিন কোথায় ছিল এই কথা? কোন অন্ধকারে লুকিয়েছিল? নীলকণ্ঠ একবার কয়েক ছত্র লিখে আর থেমে গিয়ে আবেগ কাঁপা গলায় জোরে জোরে পড়তে থাকে, যেন অভিনয় করছে। গলার পর্দা কোথাও জোরে, কোথাও আস্তে করে, কোথাও ব্যাকুলতা, কোথাও মিনতির সুর। খেয়াল ছিল না নীলকণ্ঠর রাত হয়ে গেছে। ললিত এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে বাবার মুখোমুখি। নীলকণ্ঠ তন্ময়, কিছু দেখেনি, কাউকে নয়। দীর্ঘ একটা অংশ লিখে মুখ তুলল। সেই তন্ময়তার মধ্যেই উচ্চকণ্ঠে পড়ে যেতে লাগলো সদ্য লেখা অংশটা। নীলকণ্ঠর স্বরে অদ্ভুত এক বেদনা এবং বিষণ্ণতা আর ব্যাকুলতা। কি কাতর কণ্ঠস্বর! মনে হচ্ছিল না এটা নাটকের অভিনয়। বুক থেকে প্রত্যেকটি কথা যেন স্বাভাবিকভাবেই বেরিয়ে আসছিল। সাপগ্রস্ত জরাভীত ভোগী এক পুরুষ কাতর কণ্ঠে যৌবন ভিক্ষা করছে। আমি সুখের অভিলাষী, আমি ভোগের ভিক্ষুক, আমি বিলাসে ক্লান্ত হইনি। আমার দেহ এই অকালের শ্লথ জন্ম লোল হয়ে যাবে। না না, আমি সহ্য করতে পারবো না। এখনো যে আমার ভোগ্য ধেনু আছে, সুরা আছে, ফল আছে, পুষ্প আছে, নারী আছে, শত সহস্র মুখ আছে এই বসুন্ধরায়। তুমি আমায় প্রত্যাখ্যান করো না। তৃপ্ত নহি, ক্লান্ত নহি আমি। আসঙ্গ জ্বালায় জলে এ দেহ নিয়ত। প্রার্থনা আমার পুত্র, পূর্ণ করো তুমি। আমি যে তোমার পিতা, নৃপতি যজাতি। নীলকণ্ঠ নয়, রাজা যজাতি যেন পুত্র পুরুর কাছে করজোরে ভিক্ষুকের মতন অশ্রু সজল কণ্ঠে ভীষণ একটা আবেদন জানিয়ে কাতর প্রত্যাশী চোখে চেয়ে থাকল। ললিত কথা বলতে পারছিল না। বিমূঢ় ভাবটা কাটাতে সময় লাগলো তার। কিন্তু লণ্ঠনের আলোয় যজাতিকে সে চিনতে পারল সহজেই। বাবা! ললিত আচমকা ডাকল। চমকে উঠল নীলকণ্ঠ। ললিত সামনে দাঁড়িয়ে একেবারে মুখের কাছটিতে। আর কেউ নেই, লণ্ঠনের একটু আলো আর পিতা ও পুত্র। নীলকণ্ঠ যেন কিছু একটা বলবার চেষ্টা করছিল, পারছিল না। ললিত খুব মৃদু কিন্তু স্পষ্ট গলায় বললে, বাবা, মেয়ে ছেলে বাসায় না থাকায় বড় অসুবিধে ঘটছে। একটা বিয়ে করুন আপনি, কুসুমকেই করুন, ভালো মেয়ে। ললিত আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল। নীলকণ্ঠ চুপ। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে ললিতকে একবার ডাকতে পারছিল না। লণ্ঠনের শিখাটা যজাতির চোখের মতন জ্বলছে।